ছাপা জানহার বয়স এখনো 1 মাসও পেরোয়নি। এই বয়সেই যে শিশুর বাবাকে হারানোর কথা, সেই বাস্তবতা যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার। লক্ষ্মীপুরের রায়পুরের ফাতেমা আক্তারের পরিবারের গল্প তেমনই এক দীর্ঘ অপেক্ষার। তবে তাদের অপেক্ষা প্রিয়জনকে ফিরে পাওয়ার নয়, 6 বছর আগে ঘটে যাওয়া একটি হত্যার রহস্যের সমাধানের। 2020 সালের 19 জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লুদুয়া গ্রামের ভুইয়া বাড়িতে নিজ ঘরে একা ছিলেন 20 বছর বয়সী ফাতেমা আক্তার। কিছু সময় পর ঘর থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। শুরুতে ঘটনাটি আত্মহত্যা হিসাবে প্রচার পায়, থানায় করা হয় অপমৃত্যুর মামলা, কিন্তু সেই আত্মহত্যার গল্প বেশি দিন টেকেনি। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। ফাতেমার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ নিজের জীবন নিজে শেষ করেননি ফাতেমা, তাকে হত্যা করা হয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর 2020 সালের 29 অগাস্ট ফাতেমার বোন সারাবান তহুরা বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলা করেন। মামলায় একই বাড়ির রায়হান, রাইমা বেগম, শারমিন আক্তার ও মোহাম্মদ ইয়াসিনকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, পারিবারিক বিরোধের জের ধরে ফাতেমাকে তার নিজের ঘরে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। হত্যার সময় তিনি বাড়িতে একাই ছিলেন। মামলার প্রধান আসামি রাইহানকে গ্রেফতারও করেছিল পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিন পান, কিন্তু এরপর যেন থমকে যায় হত্যা রহস্য উদ্ঘাটনের পথ। ফাতেমা হত্যা মামলা এখন 6 বছর ধরে তদন্তাধীন। এই সময় মামলার তদন্ত কর্মকর্তারা বদলেছেন 8 বার। এক সংস্থা থেকে আরেক সংস্থায় গেছে তদন্তের দায়িত্ব। প্রতিবারই নতুন কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর তদন্ত যেন আবার শুরু হয়েছে শূন্য থেকে। প্রথমে মামলা তদন্ত করে পুলিশ, পরে দায়িত্ব যায় গোয়েন্দা পুলিশের কাছে। ডিবির তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন 2022 সালের 8 ফেব্রুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটির নিষ্পত্তির আবেদন করেন। ডিবির প্রতিবেদনে বলা হয়, ফাতেমাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে এমন তথ্য পাওয়া গেলেও আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো প্রত্যক্ষদর্শী, নির্ভরযোগ্য বা পরোক্ষ সাক্ষ্য পাওয়া যায়নি। অন্য কোনো ব্যক্তি ফাতেমাকে হত্যা করেছেন এমন গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে মেলেনি। ফলে ভবিষ্যতে মামলায় সুফল পাওয়ার সম্ভাবনা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিন্তু এই প্রতিবেদন মেনে নেয়নি ফাতেমার পরিবার। 2022 সালের 5 মে মামলার বাদী সারাবান তহুরা আদালতের ডিবির চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেন। শুনানি শেষে আদালত ডিবির প্রতিবেদন বাতিল করে মামলাটি পুনরায় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কে নির্দেশ দেন। এরপর কেটে গেছে আরো 4 বছর। সিআইডিতে যাওয়ার পর মামলায় আরো 5 জন তদন্ত কর্মকর্তা বদলেছেন। এর আগে পুলিশ ও ডিবিতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের ধরলে মোট 8 জন তদন্ত কর্মকর্তা মামলাটি নিয়ে কাজ করেছেন। কখনো বলা হয়েছে তদন্ত শেষ পর্যায়ে, কখনো বলা হয়েছে নতুন তদন্ত কর্মকর্তা দায়িত্ব নিয়েছেন, আবার কখনো জানানো হয়েছে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের পর আদালতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন সিআইডির ইন্সপেক্টর ওবায়দুল ইসলাম। তিনি গত 6 মাস ধরে মামলাটির তদন্ত করছেন। তার ভাষ্য, বিভিন্ন দিক থেকে নতুন সূত্র খোঁজার চেষ্টা চলছে। ওবায়দুল ইসলাম বলেন, তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। একজন স্বজনের কাছে 6 বছর হয়তো ক্যালেন্ডারের কয়েকটি পাতা বদলে যাওয়ার সময়, কিন্তু সন্তান হারানো একটি পরিবারের কাছে প্রতিটি দিনই নতুন করে শোকের। ফাতেমার বোন ও মামলার বাদী সারাবান তহুরা সেই অপেক্ষার ভার বয়ে চলেছেন 6 বছর ধরে। তদন্ত কর্মকর্তা বদলেছেন, তদন্ত সংস্থা বদলেছে, কিন্তু বদলায়নি তাদের অপেক্ষা। সারাবান তহুরার অভিযোগ, প্রতিবার নতুন কর্মকর্তা এসে নতুন করে তদন্তের কথা বলেন। আগের কর্মকর্তা যেখানে তদন্ত শেষ পর্যায়ে থাকার কথা বলেছেন, নতুন কর্মকর্তা সেখানে আবার তদন্তের প্রয়োজনীয়তার কথা জানান। তার ভাষায় 6 বছর ধরে তারা শুধু আশ্বাসই শুনেছেন। তৎকালীন সরকারের একটি রাজনৈতিক হস্তক্ষেপের কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
ফাতেমার মৃত্যু নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ময়নাতদন্তে যদি হত্যার প্রমাণ পাওয়া যায় তাহলে তাকে হত্যা করলো কে, কেনই বা হত্যা করা হলো, হত্যার পর কেন ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। মামলার ৬ নম্বর সাক্ষী রেহানুজ্জামান রনি ভুইয়ার অভিযোগ, ডিবির তদন্তের সময় ঘটনাস্থলে যথাযথভাবে তদন্ত করা হয়নি। তার প্রশ্ন, ময়নাতদন্তের প্রতিবেদনে যেখানে স্পষ্টভাবে হত্যার কথা বলা হয়েছে সেখানে হত্যাকারীকে শনাক্ত করার দৃশ্যমান অগ্রগতি কেন হলো না। তার অভিযোগ, তদন্ত শেষ না করেই মামলাটি নিষ্পত্তির আবেদন করা হয়েছিল। তৎকালীন সরকারের একটি রাজনৈতিক তদবিরের কারণেই এমনটি করা হয়েছিল বলে তারা মনে করেন। অবশ্য ডিবির তৎকালীন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হোসেন এই অভিযোগ অস্বীকার করেছেন। বর্তমানে অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে গিয়ে তদন্ত না করার অভিযোগ সঠিক নয়। তদন্তের সময় পাওয়া তথ্য উপাত্তের ভিত্তিতেই তিনি আদালতে প্রতিবেদন দিয়েছিলেন। ফাতেমার মৃত্যুর পর থেকে তার মা হাসনা বেগমও যেন বদলে গেছেন। পরিবারের সদস্যদের ভাষ্য, আগের মতো প্রাণ চাঞ্চল্য নেই তার। খুব কম কথা বলেন, বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকেন, অন্যমনস্ক হয়ে পড়েন। ৬ বছর ধরে মেয়েকে হারানোর শোকের সঙ্গে যোগ হয়েছে আরেকটি যন্ত্রণা, মেয়েকে কে হত্যা করেছে সেই প্রশ্নের উত্তর না পাওয়া। হাসনা বেগমের কাছে তাই বিচার মানে শুধু আদালতের রায় নয়, তার কাছে বিচার শুরু হবে সেই দিন যেদিন তিনি জানতে পারবেন কে তার মেয়েকে হত্যা করেছে, কেন করেছে এবং কিভাবে সেই হত্যার ঘটনা ঘটেছিল। তিনি বলেন, বিচার তো দূরের কথা, ৬ বছরেও তার মেয়েকে কে বা কেন হত্যা করেছে সেই রহস্যই বের হয়নি। তবুও মা হিসাবে তিনি আশা ছাড়তে চান না। তার বিশ্বাস, একদিন ফাতেমা হত্যার রহস্যের জট খুলবে, খুনি ধরা পড়বে এবং তিনি মেয়ের হত্যার বিচার পাবেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। মামলার প্রধান আসামি মোহাম্মদ রায়হান অবশ্য হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ফাতেমা আত্মহত্যা করেছিলেন। ফাতেমার পরিবারের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে এবং সেই বিরোধের কারণেই তাদের অন্যায়ভাবে মামলায় জড়ানো ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ তার। একদিকে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার কথা, অন্যদিকে তদন্তে হত্যাকারী শনাক্ত না হওয়ার দাবি। এই দুইয়ের মাঝখানেই আটকে আছে ফাতেমা হত্যার রহস্য। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।